ওসি, ডিসি, সিপি, পিসি, এটা ক্রোনোলজি। এদের সবার টাওয়ার চেক করা হোক, এদেরকে সিবিআই ডাকুক, যেটা করুক। কার উপরে ইশারা করতে পারতেন সেটা সঞ্জয় বলতে পারবেন, তদন্ত করে সিবিআইকে বার করতে হবে। আমরা তো আর এই আধারের মধ্যে ঢিল ছুঁড়ে এই ঘোলা জলে মাছ ধরবো না। একটা মেয়েকে যেভাবে হত্যা করা হয়েছে তার রাজনীতি করা নিয়ে, কিন্তু একটা মেয়ের হত্যা হয়েছে এবং তার তথ্য প্রমাণ লোপাটে অভিযুক্ত হচ্ছে স্বয়ং খোদ পুলিশ। সুপ্রিম কোর্ট বলেছে একটা রাজ্য সরকারের পুলিশ দপ্তর কখনো এরকমভাবে তদন্ত করতে পারে, এটা 30 বছরের কেরিয়ার সেই জজ সাহেব দেখেননি। এরপরে আর নতুন করে কি বলা আছে? নির্যাতিতার মা বাবা বলেছেন যখন নির্যাতিতার শবদেহ বাড়িতে রাখা আছে তখন পুলিশ টাকা দিতে চেয়েছে। পুলিশের কাছে টাকাটা এলো কোথার থেকে? যদি কম্পেনসেশন দেওয়ার থাকে, কম্পেনসেশন তো চেকে আসবে, নাহলে পরে ড্রাফটে আসবে। ক্যাশটা পুলিশের হাতে কে টাকা দিয়ে পাঠিয়েছিল? কোথার থেকে সেই টাকাটা পাওয়া গেল? কেন হঠাৎ করে পুলিশের একজন ডিসি, অত বড় র্যাঙ্কের একজন অফিসার, সে ক্রপ করা ছবি দেখিয়ে বলছে যে কোনো রকম কিছু ট্যাম্পার করা হয়নি, এভিডেন্স ট্যাম্পার করা হয়নি, পরে প্রমাণ পাওয়া গেল? অভিক দেকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে পুলিশ চালাতে গেল কেন? কি ব্যাপারটা কি? উনি যখন রোমন্থন করছেন তখন ওনার মনে করা উচিত যে উনি কি কথাগুলো বলেছিলেন, যে সারদার এন বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়, সারদার সব টাকা মমতা ব্যানার্জির বাড়িতে রাখা আছে। এজলাসে বিস্ফোরক কুণাল ঘোষ, সংবাদ মাধ্যমের হেডলাইন হয়েছিল। তো আজকে সেই মমতাকে গাল দিয়ে মমতার তাবেদারি করতে উনি অনুমধুর লোভে গেছেন, সেটা এখন ওনাকে ভাবতে হবে। ওনাকে রাজ্য পুলিশ অ্যারেস্ট করেছিল। তিনি লিখছেন যে জীবনে তো উত্থান পাতান থাকে, আজকের দিনটা তিনি বলছেন যে বর্তমানে তিনি কোন জায়গায় আছেন। তিনি জজ সাহেব যিনি ছিলেন তার কথায় অনুপ্রাণিত হয়েছিলেন, তা মানে বেঁচে থাকার রসদ সেই জজের থেকে পেয়েছিলেন। কিছুদিন আগে তো বলেছিলেন উনি বোরোলিনের থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন। জীবনের ওঠাপড়ায় বোরোলিনটা উনি সবসময় পকেটে রাখেন। তো আজকে জজ সাহেবের অনুপ্রেরণা, উনার দলের অনুপ্রেরণার স্রোত তো একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। তো হঠাৎ করে জজের থেকে উনি কবে থেকে অনুপ্রেরণা পেলেন? জজকে তো ওনারা গালাগালি দেন, অরণ্যদেব গাঙ্গুলি, নানান রকম। জজের বাড়িতে ওনার দলের লোকেরা পোস্টার ফেলতে যায়। জজের থেকে অনুপ্রেরণা পাচ্ছে। জজ তখন জজ ভালো ছিল, এখন জজ খারাপ জজ। কুণাল ঘোষের কাজ হচ্ছে সব কিছু ঘুরিয়ে দেওয়া, এদিক ওদিক সেদিক, অমুক তমুক। কে কোথায় অ্যারেস্ট হচ্ছে না হচ্ছে সেটা সরকার বুঝবে। আপনি আপনার কাজটা করুন না। আপনার নিজের সরকার কি কাজটা করেছে? আরে উনি যে দলের মধ্যে মুখপাত্র, সেই দল যে সরকারটা চালাচ্ছে, সেই সরকারের পুলিশ সে অ্যারেস্ট হয়েছে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে। এরপরে এত গলাবাজি করার কি আছে? কুণাল ঘোষ একটা নির্লজ্জ লোক, বিশ্ব সংসারে সবাই জানে। তুলে ওনার নির্লজ্জতা রাখছেন, কারণ তো বলেই দিয়েছেন আমাদের কাজ হচ্ছে দল যতই ভুলভাল করুক না কেন, ভুলটাকে আমাদের ঠিক করে মার্কেটিং করতে হবে। তো উনি মার্কেটিং করছেন, ওনার কাজটা করছেন। আমরা আপনি আরজিকরের কথা বললেন, উপনির্বাচন দেখলাম গেল, সেই উপনির্বাচনে আরজিকরের কোনো প্রভাব পড়েছে বলে আপনার মনে হয়? মানুষকে যদি ভোট দিতে দেওয়া হয়, তৃণমূল কংগ্রেস একেবারে ভোকাট্টা হয়ে যাবে। কিন্তু মানুষকে ভোট দিতে দেওয়ার ব্যবস্থাটা না প্রশাসন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রশাসন, উপনির্বাচনে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রশাসন কাজ করবে। তারা দেয়নি, তারা দেবেও না, দিতে চাইবেও না, কারণ দিলে পরে সমস্যা হয়ে যাবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কি প্রভাব ফেলবে না ফেলবে সেটা কাউন্টিংয়ের সমাতেই বোঝা যাবে। যদি প্রভাব নাই ফেলবে তাহলে রাস্তায় এত লোক বেরোলো কেন? মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশের সাফল্যতায় কলকাতা পুলিশের কমিশনারকে বদল করলেন কেন? কি কারণে? এই উপনির্বাচনের সময় আমরা দেখলাম বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাসের অভিযোগ আসছে, কি বলবেন সেটা? পুলিশ তো নিজের দায়িত্ব সহকারে দাঁড়িয়ে সন্ত্রাস করাচ্ছে, তো আমরা পরিষ্কার দেখতে পেলাম। বিজেপি কার্যকর্তাদের বাড়িতে চলে যাচ্ছে, তাদেরকে শাসাতে, তাদেরকে ভয় দেখাতে। আমরা তো আগেই বলেছি, ডিস্ট্রিক্ট ডিএম হচ্ছে তৃণমূলের মাদার কমিটি, পুলিশ হচ্ছে তৃণমূলের যুব কমিটি এবং বিডিও হচ্ছে তৃণমূলের মহিলা কমিটি। পঞ্চায়েতের সময় আমরা দেখেছি। তো বিভিন্ন কমিটিরা বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনের টাইমে কাজ করেন, তাদের খেলা দেখান। পুলিশ মিউনিসিপ্যাল কর্পোরেশনের সময়, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সময় কলকাতা পুলিশ খেলা দেখিয়েছে তৃণমূলের হয়ে।
এখন রাজ্য পুলিশ খেলা দেখাচ্ছে উপনির্বাচনের হয়ে। মানে কেন্দ্রীয় বাহিনী তাহলে কি ছাত্র শাখা নাকি যুব শাখা? কেন্দ্রীয় বাহিনী যদি কোনো শাখা হতো তাহলে পরে দাঁড়িয়ে তো এই অভিযোগটা উঠতো না, ছাপ্পার অভিযোগটা উঠতো না। কেন্দ্রীয় বাহিনীকে সাংবিধানিকভাবে পরিচালনা করার অধিকার তো রাজ্য পুলিশের। কেন্দ্রীয় বাহিনী কোথায় কাজ করবে না করবে, কোন রাস্তা দিয়ে যাবে, কোথায় দাঁড়াবে, কোথায় বসবে, এটা দেখার দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের। এটা যদি রাজ্য সরকারের না থাকে, কেন্দ্রীয় বাহিনী যদি ইন্ডিপেন্ডেন্ট ক্ষমতা থাকে, তাহলে অন্যরকম হবে। এই নির্বাচনের দিনই আমরা দেখলাম ভাটপাড়ায় একজন তৃণমূল নেতা খুন হলেন। এইগুলো তো তৃণমূলের নেতা, তৃণমূলের গোষ্ঠীতন্ত্র তো বিশ্ব সংসারে সবাই জানে। এখানে তো নতুন কিছু নেই। আপনি সাগরে চলে যান না, এখন ইরিগেশন ডিপার্টমেন্টের ইয়ে নিয়ে কী লড়াই চলছে, মন্টুরাম পাখিরা বনাম আরেক তৃণমূল নেতা। বিভিন্ন জায়গায়, প্রত্যেকটা জায়গায় পিসি না ভাইপো, কার লবি, কে দায়িত্ব পাবে, মুসল পর্ব চলছে নিঃশব্দে। ভাটপাড়া যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত ব্যারাকপুর, সেই ব্যারাকপুরের আপনাদের বিজেপি প্রার্থী অর্জুন সিং দাবি করছেন যে তাকে, শুভেন্দু অধিকারীকে রাজ্য বিজেপির প্রথম সারির 5-6 জনকে হত্যার চেষ্টা করছে রাজ্য সরকার। করতেই পারে, নতুন কোনো ব্যাপার নয় তো। অর্জুন সিংয়ের বাড়িতে যেরকমভাবে বোমা মারা হয়েছিল, যেভাবে মদন মিত্র বলেছিলেন অর্জুনের বাড়িতে আর বোমা পড়বে না, অর্জুন তখন আমাদের দলে, আমাদের দিকে, তার মানে প্ল্যান মাফিক অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজিগুলো হতো। ব্যারাকপুরের যে নেতা, বিজেপি নেতা মারা গেছে, হত্যা হলেন একেবারে পুলিশের নাকের ডগায়। কি খুঁজে বার করলো পুলিশ? সোনার দোকানে লুট হয়ে গেল ব্যারাকপুরে এতগুলো, কি খুঁজে বার করলো? কারা করেছে? সরকার খুনের চেষ্টা করছে, তার সঙ্গে অর্জুন সিং বিস্ফোরকভাবে বলছেন যে রাশিয়া থেকে কেমিক্যাল এনে, রাসায়নিক এনে তাদের খুন করা হচ্ছে। আরে বাবা, তৃণমূলের রাশিয়ান গার্লফ্রেন্ড আছে, তৃণমূলের লোকেদের, নেতাদের। সংবাদ মাধ্যমে দেখেননি? রাশিয়ান গার্লফ্রেন্ডের অ্যাকাউন্টে 100 কোটি টাকা, গরু চুরি, কয়লা চুরি, বালি চুরির টাকা। বিভিন্ন ইউরোপিয়ান দেশে বিভিন্ন গার্লফ্রেন্ড আছে যাদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা এরকম আছে। থাইল্যান্ড, এশিয়ার কিছু দেশ, তৃণমূলের বিভিন্ন জায়গায় তো বিভিন্ন, তৃণমূলের পশ্চিমবঙ্গের বাইরে কোনো শাখা থাকুক না থাকুক, কিন্তু আন্তর্জাতিক তৃণমূল গার্লফ্রেন্ড রেখেছে প্রচুর পরিমাণে, অপাসপা গপার মতন, দেশি বিদেশি নানান রকমের গার্লফ্রেন্ড। তো সেরকম কারোর সাথে সেরকম যোগাযোগ হয়েছে হয়তো। তৃণমূলের নেতারা ঘুরতে বেড়াতে বিদেশে যাচ্ছেন, তৃণমূলের নেতারা চোখ দেখাতে দুবাইতে যাচ্ছেন, তাকে চুল গজাতে হনলুলু যাচ্ছেন। তৃণমূলের তো আন্তর্জাতিক যোগাযোগ তো থাকবেই, জানাই কথা, জামাতের সঙ্গী বলে কথা। মানে চোখ দেখাতে বিদেশ যেতে পারেন না বলছি। যেখানে আন্তর্জাতিক মানের চিকিৎসা ব্যবস্থা পশ্চিমবঙ্গে আছে, জেলায় জেলায় সুপার স্পেশালিটি হাসপাতাল, শহরে শহরে একেবারে মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল, আন্তর্জাতিক একেবারে বিদেশ থেকে বিভিন্ন জায়গার থেকে লোক একবার হই হই করে আসছে, পুরো একদম পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থায় নিজেদের চোখ কান নাক দাঁত দেখাতে। সেখানে তৃণমূলের নেতারা বাইরের রাজ্যে যাচ্ছেন, বিদেশে যাচ্ছেন চোখ দেখাতে, দাঁত দেখাতে, টাকে চুল গজাতে। নাকি মেনে নেওয়া যায়? একটু ডিপলি চিন্তা করে দেখুন তো। কথা বাদ দিলেন তো, যেখানে তৃণমূল লাশ বিক্রি করে দিচ্ছে, মরদেহ শবদেহ নিয়ে ব্যবসা করছে, শবদেহর ভেতর থেকে অর্গান বিক্রি করে দিচ্ছে, করে আপনাকে 2000 টাকা দিয়ে দিচ্ছে আপনার পরিবারের লোকে মারা যাওয়ার পরে, মরে গেলে 2000 টাকা পাবেন বলে। সেখানে ট্যাব তো খুব সামান্য ব্যাপার। আমরা তো অনেকদিন আগেই বলেছিলাম যে এই যে ট্যাব দেওয়ার কথা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়, এটা আরেকটা দুর্নীতি হবে, সেটাই বেরিয়েছে। তৃণমূল মানে দুর্নীতি, দুর্নীতি মানে তৃণমূল, দুটো তো সমার্থক শব্দ হয়ে গেছে। আপনি তো বিজেপি বা অন্যদের চক্রান্ত বলছেন, রাজ্য সরকারকে বদনাম। আর তাহলে পরে টাকাগুলো বিহারে গেল কি করে? টাকাগুলো যখন বিহারে গেছে তখন সেটা তো রাজ্য সরকারের চক্রান্ত হতে পারে না, তাই না? এসব বোকা বোকা কথা বলে কোনো লাভ নেই। মানে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে ন্যারেটিভ। টাকাগুলো কোথায় গেছে? টাকাগুলো বিহারের অ্যাকাউন্টে গেল কি করে? টাকার অভিযুক্তটা কে? তৃণমূলের নেতা তো অভিযুক্ত। সে তো কোন সেলের নেতা? তৃণমূলের নাম তো সংবাদ মাধ্যমে অলরেডি দেখিয়ে দিয়েছে। তো তার এত বড় বড় কথা বলার আবার কি আছে?